নমস্কার। আজকের গল্প প্রাপ্তিযোগ। লিখেছেন লীলা মজুমদার। গল্প পাঠে আমি শুভা ভট্টাচার্য। গুপির ছোট মামা বললেন, গোপালপুর, বহরমপুর এই সব জায়গায় গেছিস কখনো? একবার অন্তত। পানু বলল, হ্যাঁ, সেবার দাদুরা মুর্শিদাবাদ, বহরম। আর ছোট মামা হাসলেন, কিসে আর কিসে, সে বহরমপুর নয় রে, দক্ষিণ ভারতের রেল ধরে গঞ্জামের দিকে যেতে হয়। শেষ রাতে বাঁয়ে চিল্কার হ্রদ পেরিয়ে বহরমপুরে নামতে হয়। চারিদিক ভোঁ ভোঁ। ট্রেনটা ছেড়ে গেলে মনে হবে গভীর মরুভূমির মধ্যিখানে দাঁড়িয়ে আছিস। যদি কপাল ভালো থাকে এই এক আধটা মেছো ট্রাক পেলেও পেতে পারিস, নয়তো সেই ভোরের বাস ছাড়া গতি নেই। আগে চল সেখানে, তারপর বাকিটা বলবো। এ তো মহাগেরো। গুপি পানুকে মুখ চাওয়াচাওয়ি করতে দেখে ছোট মামা আরও বললেন, কবে আমার কোন কথাটা শুনে কার কতটুকু ক্ষতি হয়েছে তাই বল, বরং আমার অনেক সুবিধাই হয়ে গেছে। জানিসই তো, ছেলেবেলায় অন্ধকার রাতে বাদুরের ডানার ঝাপটানি খেয়ে অবধি আমি আর সে আমি নেই, তাই তোদের ডাকা, নইলে নিজেই তো পরম সুখে জীবন কাটাতে পারতাম। যাজ্ঞে, যার যেমন কপাল। এই বলে ছোট মামা এত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যে টেবিলের ওপরকার কাগজ চাপাটা সরে গেল। পানু বলল, কোথায় থাকা হবে? ছোট মামা যেন আকাশ থেকে পড়লেন। উমা, তোদের বুঝি আসল কথাটাই বলা হয়নি? গোপালপুরের শহরতলিতে আমার মায়ের জ্যাঠামশাইয়ের একটা টিলার মাথায় বাড়ি আছে, সেখানে আমার প্রাপ্তিযোগ আছে। শুনে গুপি পানু অবাক। প্রাপ্তিযোগ? সে আবার কি? কিসের প্রাপ্তি? ছোট মামা রেগে গেলেন। কিসের প্রাপ্তি কি করে বলবো? সেটা কিছু একটা সমস্যাই নয়। গুপি বলল, এক যদি না পঞ্চত্ব প্রাপ্তি হয়। ছোট মামা কটমট করে একবার তাকিয়ে বলে যেতে লাগলেন, এখন মুশকিল হয়েছে যে বড় দাদু আমার মাস্তুতো ভাই নাদুকেও ঠিক ওই কথাই বলেছেন। কাজেই বোঝা যাচ্ছে আমাদের মধ্যে যে আগে গিয়ে জিনিসটা খুঁজে বের করবে প্রাপ্তিযোগটা তারই হবে। অতএব আর সময় নষ্ট করা নয়, আমরা আজই রাতের গাড়িতে রওনা হচ্ছি। হলো তাই। পরদিন থেকেই পুজোর ছুটি, কাজেই কারোর বাড়ির থেকে কোনো আপত্তির কথা উঠল না। বরং এত কম খরচে এত দিনের জন্য ছেলে দুটো বাড়ি ছাড়া হচ্ছে জেনে বাড়ির সকলে যেন একটু খুশি হলো। থার্ড ক্লাসে যাওয়া হলো। যেখানে শত্রুপক্ষের প্রতিযোগিতার ভয় আছে সেখানে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকাই ভালো। ছোট মামা বললেন, আর শুধু নাদু কেন, আরও কতজনকে ওই কথা বলেছেন কে জানে। এককালে সারা পৃথিবী জাহাজে করে চষে বেরিয়েছেন, নানান জায়গা থেকে নানান জিনিস সংগ্রহ করেছেন। মাঝে মাঝে দেশে ফিরে আমার মার কাছে পরম আদরে 2-3 মাস কাটিয়ে আবার একদিন কাউকে কিছু না বলে হাওয়া হয়ে গেছেন। তা মা আদর করবেন নাই বা কেন? ছেলেবেলা থেকে শুনে এসেছি বড় দাদুকে বেচলে ওর নিজের ওজনের সোনা পাওয়া যাবে। বুড়ো হয়ে অবধি গোপালপুরের ওই টিলার মাথায় দূরবীন হাতে দিন কাটিয়েছেন। সে কি সমুদ্রের গন্ধ না অন্য কিছু কে জানে। সমুদ্রের গন্ধ না পেলে ওর নাকি ঘুম হতো না। পানু বলল, এখন তিনি কোথায় আছেন, নাকি মরে গেছেন? ছোট মামা চোটে খান। মরবেন কেন? 85 বছর বয়স হলেই মরতে হবে এমন তো কোনো আইনের কথা শুনিনি। আছেন আমার মায়ের কাছেই। নাদুর মাও কম চেষ্টা করেননি ভাঙিয়ে নিতে। তা মা ছাড়লে তবে তো যাবেন।
রোজ মাসি গিয়ে তাই বড় দাদুর পায়ের কাছে বসে থাকেন, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। পানু বলল, পায়ের কাছে কেন? আহা, মাথার কাছটি আমার মা ছাড়লে তবে তো সেখানে বসবেন। সে যাই হোক, নাদুর আগেই হয়তো আমরা গিয়ে পৌঁছবো, কারণ মা কাকে দিয়ে ওর বড় সাহেবকে ধরিয়ে ওকে ট্যুরে পাঠাবার ব্যবস্থা করেছেন শুনেছি। এই বলে ছোট মামা একটু মুচকি হেসে চুপ করলেন। গুপি একবার ভিড়ের দিকে তাকিয়ে বলল, প্রকাশ্যে এত কথা বলা তোমার ঠিক হয়নি ছোট মামা। ছোট মামা বললেন, আরে তাতে হয়েছেটা কি? সে বেটা এতক্ষণে হয়তো পাণ্ডু আর জনপরিসংখ্যান করছে। শেষ রাতে ওরা বহরমপুরে নামলো। সেখান থেকে মাইল 15-16 দূরে সেই টিলার উপরে বাড়ি। ভাগ্য ভালো, একটা মেছো লরি সত্যিই পাওয়া গেল। মাথা পিছু 1 টাকা দিয়ে তাতে চেপে ওরা রওনা দিল। নামলো যখন পূব আকাশ তখন ফিকে হয়ে এসেছে। কানে এলো একটা শোঁ শোঁ শব্দ। এই শব্দ না শুনলে হয়তো ছোট মামার বড়দাদুর মন খারাপ হয়। সেই সেই সমুদ্রের শব্দ। ছোট মামা কেবলই তাড়া দেন, চল চল চল, সবার আগে পৌঁছানো দরকার, গিয়েই খোঁজা শুরু করে দেবো। একটা ইংরেজি বইও এনেছি, তাতে গুপ্তধন পাবার 151টা উপায় লেখা আছে। তবে একটা অসুবিধা আছে, সেটা ওই সদর দরজার যে চাবি, সেটা আবার নাদুর কাছে আছে, বড় দাদুর শোবার ঘরের চাবি আমার কাছে আছে। এই রকম ভাগাভাগি করেছে বুড়োটা। এখন ঢুকবোটা কি করে তাই ভাবছি। গুপি বলল, সে আবার একটা কথা হলো ছোট মামা, আমি ঢুকিয়ে দেব ঠিক, যতই তাড়াতাড়ি করার দরকার হোক না কেন। এইখানে একটা শিয়ালের বাচ্চা হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে নাক ফুলিয়ে ছোট মামার দিকে শুঁকতে থাকাতে তিনি অমনি আউ আউ শব্দ করে হাত পা এলিয়ে মুচ্ছ গেলেন। পানুর জলের বোতল থেকে মাথায় জল ছিটিয়ে মুখে রেলের টাইম টেবিলের হাওয়া দিয়েও কিছুতেই তাকে খাড়া করা যেত না, যদি না গুপি হঠাৎ করে বলে বসতো, হে হেই রে, আমাদের আগেই কেউ যেন এ পথে এসেছে, গেটটা যে দেখছি খোলা। এই কথা বলা মাত্রই তড়াক করে লাফিয়ে ওঠে ছোট মামা, হাঁচড় পাঁচড় করে খোলা গেট দিয়ে ঢুকে আঁকা বাঁকা পথ ধরে ওপর দিকে দৌড়তে লাগলেন। গুপি পানুও পেছন পেছন ছুটল। ছোট টিলা কিন্তু বড় বড় ঝাউ গাছে ঢাকা থাকাতে উপরের দোতলা বাড়িটা দেখা যাচ্ছিল না। উপরে উঠে ওদের তো চক্ষু স্থির, দরজা জানলা সব খোলা, ঘরের আসবাবপত্র সব তছনছ। তারই মধ্যে হুমড়ি খেয়ে পড়ে দিরাজ টেনে টেবিলের টানা উল্টে দেয়ালের ছবি নামিয়ে রান্নাঘরের বাসনপত্র বাইরে এনে ছড়াছড়ি করে দুটো লোক সে যা কাণ্ড বাঁধিয়েছে তা আর কহতব্য নয়। তার উপর লোক দুটো সমানে পরস্পরকে যা নয় তাই বলে যাচ্ছে। পানু তো অবাক, আর ছোট মামা থপ করে সিঁড়ির ধাপে চোখ উল্টে বসে পড়লেন। গুপি বলল, হে কি নাদু মামা, হাদু মামা, এ কি কাণ্ড করছো তোমরা? তারা তক্ষুনি ঝগড়া থামিয়ে উঠে এলো। বুড়ো বুঝি তোদেরও পাঠিয়েছে? চাঁদু মাস্টারেরও কি প্রাপ্তি যোগ আছে নাকি? ভালো চাস তো উপরের ঘরের চাবি বের কর চাঁদু। ছোট মামা পকেট থেকে একটা চাবি বের করে ছুঁড়ে দিতেই গুপি সেটা ধরে ফেলে দোতলায় চলল। ছোট মামা আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। নাদু হাদু চোটে কাঁই। বুড়ো চালাকি দেখে বলিহারি যাই, আমাদের দিয়ে সারা বাড়ি খুঁজিয়ে পেয়ারের নাতি চাঁদু মাস্টারকে শোবার ঘরের চাবি দিয়ে দিয়েছে। দোতলায় একটি মাত্র ঘর। গুপি তার দরজা খুলে 4টে জানলাও খুলে দিল। ভোরের ফিকে আলোয় অমনি ঘর ভরে গেল। নাকে এলো সোদা সোদা সাগরের গন্ধ, কানে এলো সমুদ্রের গর্জন। ঘরে কিন্তু একটি তক্তপোষ, কাগজপত্রে বোঝাই একটি লেখার টেবিল
আর তাকের ওপর একটি লম্ফ আর একটি হাত বাক্স। খাটের পাশে একটি মোড়া, আর খাটের তলায় সমুদ্রের শামুক ঝিনুক ভরা ডালা শূন্য একটা পুরনো তরঙ্গ ছাড়া আর কিচ্ছু ছিল না। আর সব জায়গায় রাশি রাশি বালি। বালি দেখেই ছোট মামার হাঁচি উঠল। নাকে রুমাল চেপে তিনি তক্তপোষে বসে পড়লেন। নাদুও টেবিলের কাগজপত্র মাটিতে নামিয়ে আসন পিড়ি হয়ে বসে পড়ল। হাদু একটা তার দিয়ে হাত বাক্সটা খুলে ফেলেই বলল, পেয়েছি পেয়েছি, বড় দাদুর ভল্টের চাবি, ইউরেকা। এই বলে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে ধুপধাপ করে সিঁড়ি দিয়ে নেমে আঁকা বাঁকা পথ দিয়ে দৌড়ে চলে গেল। নাদু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরো কতকগুলো কাগজ এক পাশে সরিয়ে বলল, পেয়েছে না আরো কিছু, ভল্টের গয়নাগাটি কোন কালে বুড়ো একে ওকে দান করে দিয়েছে না? কিন্তু কিন্তু এটার কথা আলাদা। এই বলে নাদু মামা একটা ছোট হলদে কাগজের কুচি হাতে নিয়ে উঠে দাঁড়ালো। এই লটারির টিকিটেই আমার প্রাপ্তিযোগ। ঘরদোর গুছিয়ে রাখিস চাঁদু, বুড়ো নইলে চটে গিয়ে উইল ছিঁড়ে ফেলে দেবে, তাহলে তুই আর বাড়িটা পাবিই না। এই বলে ধীরে সুস্থে নাদু মামাও ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে থুপ থুপ করে নেমে চলে গেল। ছোট মামার হাতে পায়ে খিল ধরে থাকবে, তাই বোধহয় তক্তপোষে লম্বা হয়ে শুয়ে পড়লেন। বললেন, যা হয় কিছু একটা খাবারের ব্যবস্থা কর, তোরা দুজন ঘরদোর একটু গুছিয়ে ফেলিস, আমার বেজায় দুর্বল লাগছে। গুপি রেগে মেগে ভাঙা তোরঙ্গটাকে উল্টে ফেলল। হুড়মুড় করে শামুক ঝিনুক আর আষ্টে গন্ধে ঘরটা ভরে গেল। শামুকের ভিতর মরা পোকার গন্ধ। পানু সঙ্গে আনা পুটলিটা খুলে লুচি, বেগুন ভাজা, মাংসের বড়া, সন্দেশ আর ক্ষীরের বরফি বের করলো। ছোট মামা অমনি উঠে বসলেন। খাওয়া দাওয়ার পর হাই তুলে বললেন, হ্যাঁ নিদেন, বাড়িটা যখন আমি পাবো, নাদু যেমন বলছে, তখন এটাকে তো এভাবে ফেলে রেখে চলে যাওয়া যায় না। তা তোরা উঠে সব গুছিয়ে ফেল, আমি শামুক ঝিনুকগুলো তুলে রাখি। গুপি পানুর এখানে কদিন থাকার মতলব ছিল, তারা তাই ছোট মামাকে চটাতে চাইল না। খুব বেশি জিনিসও ছিল না তো, সব যথাস্থানে তুলতে ঘন্টা দুই সময় লাগলো। স্টোভ ছিল, তেল ছিল, চাল ডাল ছিল, মশলা ছিল। একটা কালো রোগা মতন লোক মাত্র 1 টাকায় এই বড় একটা চিংড়ি মাছ নিয়ে এসে কেটে কুটে দিয়ে গেল। টিলার নিচে একটু দূরে ছোট্ট দোকান থেকে কিছুটা আলু পেঁয়াজ কেনা হলো। তখন ছোট মামা উঠে বললেন, যা তোরা সমুদ্রের ধারে বেরিয়ে আয়, আমি চিংড়ি দিয়ে খিচুড়ি রেঁধে রাখছি। সমুদ্রের ধারটা উঁচু নিচু, ঢেউগুলো তখন অনেক শান্ত। গুপি একটা খুদে সমুদ্রের ঘোড়া পেল, কুড়িয়ে নিতেই সেটা কিলবিল করে উঠল। অমনি গুপি সেটাকে ছুঁড়ে ভাটার জলে ফেলে দিয়ে ধপ করে বালির ওপর বসে পড়ে বলল, ছোট মামার কপালটাই মন্দ, নাকের ডগা দিয়ে নাদু মামার প্রাপ্তিযোগ ঘটে গেল, আর ও বেচারা কিচ্ছু পেল না। পানু বলল, কিচ্ছু পেল না আবার কি? ও বাড়িতে একটা কাঁঠাল গাছ, ঝাউ গাছের শব্দ আর সমুদ্রের গন্ধও তো আর রয়েছে। গুপি কাষ্ঠ এসে বলল, আর আছে 1 বাক্স বোঝাই শামুক আর ঝিনুক। তাই শুনে পানু হঠাৎ লাফিয়ে উঠল, এই গুপি, চল চল চল, ছোট মামার প্রাপ্তিযোগটা বোধহয় হয়েই গেল। আর কিছু না বলে পানু হনহনিয়ে বাড়ি ফিরল। বাড়িময় ভুরভুর করছে খিচুড়ি আর চিংড়ি মাছের গন্ধ। সেদিকে সে ভ্রুক্ষেপ না করে শটাং দোতলার ঘরে ঢুকে শামুক ঝিনুকের বাক্সটা আবার উল্টে ফেলল। আবার এক ঝলক দুর্গন্ধ নাকে এলো। পানু বড় বড় গোল গোল কালো পানা ঝিনুকগুলোকে আলাদা করতে লাগলো। গুপি অবাক হয়ে দেখলো, ঝিনুকগুলো তো সব আস্ত, ভিতরে নিশ্চয়ই পোকা মরে ঘুটে হয়ে আছে। এই দুর্গন্ধ তারই দুর্গন্ধ। পকেট থেকে 7 ফলা ঝুড়ি বার করে পানু একটা ঝিনুক খুলে ফেলল। কালো পচা একটা পোকা ঘুটে হয়ে শুকিয়ে রয়েছে।
তারই বুকে একটা নিটোল মুক্ত জলজল করছে। 40টা ঝিনুক খুলে 37টা মুক্ত পাওয়া গেল। কোনোটা বড়, কোনোটা সাদা, কোনোটাতে একটু গোলাপি ভাব। গুপি আর পানু পা ছড়িয়ে হাঁ করে তাই দেখতে লাগলো। নিচে থেকে ছোট মামার হাঁক ডাকে কেউ কোনো সাড়া দিল না দেখে শেষ পর্যন্ত ছোট মামা ছুটতে ছুটতে ওপরে এসে দরজার কাছ থেকে ঝিনুকের খোলার স্তূপ আর মুক্তোর খুদে ঢিপি দেখে বিনা বাক্য ব্যয়ে সত্যি সত্যি মুচ্ছ গেলেন। গুপির ধমকেও আর উঠলেন না। শেষটা নিচে গিয়ে পানু স্টোভ থেকে তৈরি খিচুড়ি নামালো। 1 ঘটি জল এনে ছোট মামার মাথায় ঢালতে বাধ্য হলো। ছোট মামা চোখ খুলতে গুপি বলল, ও মামা, তোমার তো সত্যিকারের প্রাপ্তি যোগ হয়েছে গো। এই দেখো কত মুক্ত। এটা কি তোমার মুচ্ছ যাবার সময় নাকি? উঠে পড়ো, দেখো দেখো প্রাপ্তি যোগ, সত্যিকারের প্রাপ্তি যোগ। নমস্কার। আজকের মতো এই গল্পটা আপনারা শুনবেন, লাইক করবেন, আর অবশ্যই জানাবেন আর কীরকম ধরনের গল্প আপনাদের ভালো লাগে। আর পারলে আমার এই পেজটিকে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।